কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ এই আমেরিকাতে পাড়ি জমায়। প্রথমে এসে তারা হয়তো হোটেল বা এয়ারবিএনবিতে ওঠে, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের বাড়ি ভাড়া খুঁজতে বেরোতে হয়। আমেরিকাতে প্রথম বাড়ি ভাড়া নিতে গেলে কি কি সমস্যায় পড়তে হয়, কি ধরনের প্রতিকূলতা আসতে পারে, সেই নিয়েই আজকে আমার এই বিশেষ ব্লগটা। আমেরিকাতে কিভাবে আমরা বাড়ি ভাড়া খুঁজবো। আমরাও আসার প্রায় 2 সপ্তাহের মধ্যে নতুন বাড়ি ভাড়া খুঁজেছি। বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছি সেইগুলি আজকে শেয়ার করব তোমাদের সাথে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা আমার সাথে থাকো। চলো শুরু করা যাক আজকের বিশেষ এই ব্লগটা। আমেরিকাতে কোন শহরে থাকবে সেটা ফিক্সড হয়ে গেলেই নিজের দেশ থেকেই সেই শহর সম্পর্কে একটা রাফ আইডিয়া নিয়ে নেবে। সেই শহরে যদি কোনো বন্ধু থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে গুগল দাদা তো আছেই আমাদের হেল্প করার জন্য সদাই প্রস্তুত। আমেরিকাতে বাড়ি ভাড়া খোঁজার জন্যে আমাদের দেশের মতো কিন্তু কোনো ব্রোকার নেই। আছে কিছু ট্রাস্টেড ওয়েবসাইট যেমন apartment.com বা জিলো এবং এফবি গ্রুপ। আমি এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই সমস্ত ওয়েবসাইটগুলোতে এরিয়া ওয়াইজ রেন্টের অ্যামাউন্টের ফিল্টার করারও অপশান থাকে। প্রপার্টি কত বছরের পুরনো, কী কী ফ্যাসিলিটি থাকে সেই সমস্ত মেনশন করা থাকে। তার সাথে থাকে ভার্চুয়াল ট্যুরের অপশান। কোনো প্রপার্টি পছন্দ হলে সেই প্রপার্টির ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তবেই কিন্তু সেই অ্যাপার্টমেন্ট ভিজিট করতে যেতে পারো। মনে রাখবে, সানডে সমস্ত অ্যাপার্টমেন্টের লিজিং অফিস কিন্তু বন্ধ থাকে। অনেক লিজিং অফিস আবার স্যাটারডেও বন্ধ থাকে। এরপর আসি বাড়ি দেখতে গেলে কোন কোন বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। যদি বাচ্চার স্কুল থাকে তাহলে স্কুলের এরিয়াতেই কিন্তু বাড়ি নিতে হবে, কারণ ইউএসএতে স্কুল এবং বাচ্চার বাড়ি একই এরিয়াতে হতে হবে। বাড়ি থেকে যদি স্কুলের অনেক দূর থাকে তাহলে সেই স্কুলে কিন্তু তোমরা বাচ্চাকে অ্যাডমিট করাতে পারবে না। আমাদের দেশে আমরা যেরকম দূরের স্কুলেতেও বাচ্চাকে অ্যাডমিশন করাতে পারতাম, এখানে কিন্তু সেই সুযোগ নেই। এছাড়া তোমাকে যদি রেগুলার অফিস যেতে হয়, এছাড়া শপিং করতে তোমাদের গ্রসারি আনার জন্যে মার্কেট প্লেসে যেতে হবে, সেইগুলোও কিন্তু একটু মাথায় রাখবে। অফিস থেকে তোমার অ্যাপার্টমেন্ট কত দূর, মার্কেট প্লেস থেকে কত দূর, বা কাছাকাছি কোনো হসপিটাল ডক্টরের থেকেও ডিস্টেন্স কতটা, সেই বিষয়গুলোও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর যদি তোমরা অফিস এরিয়া বা মার্কেট এরিয়াতে অ্যাপার্টমেন্ট খোঁজো তাহলে কিন্তু অ্যাপার্টমেন্টের রেন্ট একটু বেশি হবে, আর যদি তোমরা একটু দূরে থাকো তাহলে কিন্তু অ্যাপার্টমেন্টের রেন্ট কিন্তু কম হবে। অ্যাপার্টমেন্ট ভিজিট করতে গেলে কিন্তু আইডি প্রুফ কিন্তু অবশ্যই নিয়ে যাবে। যারা নতুন ইউএসএ গেছো তারা অবশ্যই সাথে পাসপোর্ট ক্যারি করবে, নয়তো অ্যাপার্টমেন্ট ভিজিট করতে পারবে না। অ্যাপার্টমেন্ট ভিজিট করতে গিয়ে কোন কোন জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই বলি অ্যাপ্লায়েন্সেস, সেইগুলো প্রপার কন্ডিশনে আছে কিনা। এখানে কিচেন ওয়েল ফার্নিশড থাকে, কিচেনে রেফ্রিজারেটর, ডিশওয়াশার, মাইক্রো ওভেন থাকবেই। এগুলোর কন্ডিশনগুলো অবশ্যই চেক করে নেবে। লন্ড্রি সিস্টেম, এখানে অনেক অ্যাপার্টমেন্টে ওয়াশার ড্রায়ার থাকে। ওয়াশার আর ড্রায়ার যদি তোমাদের অ্যাপার্টমেন্টে থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর ওয়াশার ড্রায়ার যদি অ্যাপার্টমেন্টের মধ্যে ইনহাউস ওয়াশার ড্রায়ার না থাকে, এটা যদি কমন এরিয়াতে থাকে তাহলে কিন্তু তার জন্য একটা চার্জ আলাদা করা হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদেরকে সেই এরিয়াতে গিয়ে কিন্তু তোমাদের যা ওয়াশিংয়ের কাজগুলো সেখানেই করতে হবে একটা কমন প্লেসে, তার জন্যে তোমাদের কিন্তু এক্সট্রা পে করতে হয়। এছাড়া কার্পেট যদি থাকে তার কন্ডিশন কেমন, এসি এবং রুম হিটার কিন্তু ইউএসের সমস্ত অ্যাপার্টমেন্টে থাকে, সেইগুলো প্রপার কন্ডিশনে আছে কিনা, সাথে ট্রাশের কি ব্যবস্থা, তার কি অ্যারেঞ্জমেন্ট, ইন্টারনেট কানেকশান কেমন, সেখানে কোন কোম্পানির সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট নিতে হবে, ইলেকট্রিসিটিরও
অ্যারেঞ্জমেন্ট কীরকম বা পার্কিংও সম্পর্কে একটা ডিটেল ইনফরমেশান নিয়ে নেবে। এখানে পার্কিংও দু ধরনের হয়, কাভার্ড পার্কিং এবং ওপেন পার্কিং। ওপেন পার্কিংয়ে সাধারণত সেরকম কোনো ফিস লাগে না, কিন্তু কাভার্ড পার্কিংয়ের জন্য একটা কিন্তু রেন্ট চার্জ করা হয়ে থাকে। সেটাও কিন্তু তোমরা ডিটেলে জেনে নেবে লিজিং অফিস থেকে, এবং সেটা অ্যাপ্লিকেশন করার আগেই। এরপরে আসি অ্যাপার্টমেন্ট দেখে পছন্দ হলে তারপর অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় পার পারসন। সেটা $40 থেকে $80 মতো লাগে, এবং অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট ভ্যারি করে। তখন কিছু ডকুমেন্টসও আমাদের সাবমিট করতে হয়েছিল, যেমন ধরো পাসপোর্ট, I-94, কোম্পানির ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট কিন্তু ডিপেন্ড করে কোন কোন অ্যাপার্টমেন্টে কী কী ডকুমেন্ট লাগে। আমরা যখন অ্যাপার্টমেন্ট খুঁজেছিলাম ওই টাইমে আমাদের SSN নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট হিস্ট্রি, রেন্টাল হিস্ট্রি কিছুই ছিল না। তাই আমাদের মেন ডকুমেন্ট লেগেছিল পাসপোর্ট, I-94 এবং কোম্পানির ডকুমেন্টস। এরপর প্রোফাইল যখন অ্যাপ্রুভ হয়ে যায় তখন সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছিল $500, যেটা নন রিফান্ডেবল ছিল। যেহেতু আমাদের তখন কোনো ক্রেডিট হিস্ট্রি, রেন্টাল হিস্ট্রি কিছুই ছিল না, তাই আমাদের নন রিফান্ডেবল $500 একটা ফিস আমাদের অ্যাপার্টমেন্টে জমা রাখতে হয়েছে। অ্যাপার্টমেন্ট নেওয়ার পর এবার আসি কি কি করতে হবে। অ্যাপার্টমেন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমার কাছে মেল আসবে যে এই দিনে তোমার অ্যাপার্টমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এই দিন থেকেই তোমার রেন্ট কার্যকরী হবে। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরই প্রথমেই যেটা করবে সেটা হলো অ্যাপার্টমেন্টের ফার্স্টেই একটা ভিডিও করে নেবে, এবং ভিডিওটা কিন্তু তোমার কাছে রেখে দেবে। অ্যাপার্টমেন্টের লিজিং অফিস থেকে আমাদের একটা চেকলিস্ট দিয়েছিল, বলা হয়েছিল সেখানে কি কি ফ্যাসিলিটি আছে, অ্যাপ্লায়েন্সের কন্ডিশন কীরকম, সমস্ত কিছুর একটা চেকলিস্ট ছিল, যেটা আমাদের 48 আওয়ার্সের ভেতরে অ্যাপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানেতে মেল করতে হতো। ওয়েবসাইটে মেনশন করা মেল আইডিতে মেল করতে হতো, এবং অ্যাপার্টমেন্টে যে ভিডিও করেছিলাম সেটারও কিন্তু মেল করতে হয়েছিল। এই চেকলিস্টের কপি এবং অ্যাপার্টমেন্টের যে ভিডিও সেটা কিন্তু তোমরা সযত্নে রেখে দেবে, কারণ প্রপার্টি হ্যান্ডওভারের টাইমে যাতে কোনো অসুবিধা না হয়। প্রপার্টি হ্যান্ডওভারের টাইমে যে কন্ডিশনে তুমি প্রপার্টি নিয়েছো সেই কন্ডিশনেই তোমাকে প্রপার্টি হ্যান্ডওভার করতে হবে। এখানে অনেক ধরনের লিজের অ্যাগ্রিমেন্ট হয়, যেমন ধরো 6 মান্থসে, 12 মান্থসের। 6 মান্থসের হলে অবভিয়াসলি বেশি হয় অ্যামাউন্টটা, এবং 12 মান্থসের হলে অনেক অ্যাপার্টমেন্টে 1 মান্থের ফ্রি হয়ে থাকে। এছাড়া এখানেতে মে, জুন, জুলাই এই টাইমে যেহেতু বাচ্চাদের স্কুলের সেশন চেঞ্জ হয়, তাই অনেকেই তখন অ্যাপার্টমেন্ট শিফট করে। তাই সেম অ্যাপার্টমেন্টে মে, জুন, জুলাই এই 3টে মাসে কিন্তু অ্যাপার্টমেন্টের রেট একটু বেশি থাকে, তুলনামূলকভাবে অন্যান্য মাসে কিন্তু রেট একটু কম থাকে। আমেরিকাতে অ্যাপার্টমেন্ট ছাড়াও তোমরা কন্ডো হাউস বা সিঙ্গেল হাউসও তোমরা রেন্টে নিতে পারো। তবে আমি বলবো ইউএসএ আসার পর অ্যাপার্টমেন্ট নেওয়াটাই অনেক ইজি, এবং রেসপন্সিবিলিটিও অনেক কম থাকে, সিকিউরিটিও অনেক বেশি থাকে। অ্যাপার্টমেন্টগুলো বেশিরভাগই গেটেড কমিউনিটি হয়, তাই সেখানেতে সিকিউরিটি একটু বেশি থাকে। ট্রাশ কালেকশন, লন ক্লিনিং এইসবের রেসপন্সিবিলিটিও থাকে না। তাই অ্যাপার্টমেন্টগুলোর লিজিং অফিস এবং ওয়েবসাইটও থাকে, তাই সিকিউরিটি ডিপোজিট বা মান্থলি রেন্ট ট্রান্সফার করলে তার একটা প্রপার বিলও পাওয়া যায়। আমি আমেরিকাতে আসার পর বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আমাদের অ্যাপার্টমেন্টের একটি ভিডিও আমি আমার এই চ্যানেলেতে আপলোড করে রেখেছি, এবং ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। এই ভিডিওটা দেখে যারা নতুন আমেরিকাতে আসবে তাদের যদি উপকৃত হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।